দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলবো হৃদরোগজনিত বুকের ব্যথা নিয়ে। আমরা জানি যে বুকে আমাদের নানা কারণেই ব্যথা হয় এবং আমরা অনেক সময় এই ব্যথাগুলোকে কখনো কখনো বুঝতে পারি না যে ঠিক কী কারণে হলো। সেটি কি আমাদের হৃদযন্ত্রের কোনো সমস্যার কারণে নাকি পেটের গ্যাসের কারণে, এই কনফিউশনটা কিন্তু সবার ভেতরে কাজ করে। সে কারণে আজকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আমাদের আলোচ্য বিষয় হৃদরোগজনিত বুকে ব্যথা, ডাক্তারি ভাষায় যাকে বলা হয় অ্যানজাইনা পেক্টোরিস। এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রথমেই পরিচয় করেছি প্রফেসর ডাক্তার মোহাম্মদ বদিউজ্জামান, কার্ডিওলজি বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ। আমাদের সাথে আরও যুক্ত হচ্ছেন প্রফেসর ডাক্তার তৌফিক শাহরিয়ার হক, কার্ডিওলজি বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমে ডাক্তার তৌফিক আপনার কাছে আসি যে আমরা তো হৃদরোগের নানান ধরন সম্বন্ধে জানি, কিন্তু সবার আগে বোধহয় হৃদরোগ কি সেটি সম্বন্ধে একটু জেনে নিই এবং তারপর হৃদরোগের যে নানান প্রকরণ আছে সেটি সম্বন্ধে একটু ধারণা দেবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমি যদি আমার কোনো ডাক্তার না এমন কোনো বন্ধুকে জিজ্ঞেস করি হৃদরোগ কি, ওর কাছে হৃদরোগ হচ্ছে হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিয়ার। জি। কিন্তু যখন বিশেষজ্ঞ হিসাবে আমি বলবো, তখন এর ব্যাপ্তি কিন্তু অনেক বড়। একটি শিশু জন্মের সময় হৃদরোগ নিয়ে জন্মাতে পারে। হার্টে যে বিভিন্ন অংশগুলো আছে তার যে কোনো এক বা একাধিকটি তার ঠিক মতো গঠিত নাও হতে পারে। সে ভালভের সমস্যা নিয়ে জন্মাতে পারে, হার্টে ফুটো থাকতে পারে, রক্তের কানেকশন ভুল থাকতে পারে। আরও বড় যখন হবে তখন হার্টের বিভিন্ন অংশ আছে, তার বাইরে একটি পর্দা থাকে, একটা মাংসপেশী স্তর থাকে, ভিতরে ভালভ আছে, কারেন্টের লাইন আছে হার্টে। এর প্রতিটি কিন্তু বিভিন্ন ধরনের রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। এখানে পেরিকার্ডাইটিস নামে এক ধরনের রোগ আছে, হার্টের আবরণের রোগ। হার্টের মাংসপেশী রোগ, আমরা হার্ট অ্যাটাকের কথা আপনি একটু বলছিলেন, হার্ট অ্যাটাক। বাতজ্বরজনিত কারণে ভালভ নষ্ট হয়, এটা আমরা সবাই জানি, এগুলোও হার্টের রোগ। এবং অনেকে আপনারা সব শুনেছেন বাসায় কারো পরিবারে কারো পেসমেকার লাগানো হয়েছে, কারণ তার হার্টের কারেন্টের লাইনটি কাজ করছে না, গতি কমে যাচ্ছে। এবং এই সকল রোগ যখন নিয়ন্ত্রণ হবে না, তখন আলটিমেটলি হয়তো রোগী হার্ট ফেলিয়ার নামক শেষ অবস্থায় গিয়ে পৌঁছাবে। কাজেই প্রতিটি জিনিস, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডিয়াম, হার্ট অ্যাটাক, ভালভের সমস্যা, সবকিছু মিলে কিন্তু হৃদরোগ একটি বিশাল অংশ জুড়ে আছে কিন্তু আসলে আমাদের রোগ ব্যাধির। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যেটা বলছি হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেইলার, এটা আসলে এক ধরনের চূড়ান্ত অবস্থা। তার আগে আসলে নানান রকম ছোট বড় সমস্যায় কিন্তু হতে পারে। তাহলে আমরা প্রফেসর বদিউজ্জামান আপনার কাছে আসি। এই যে নানান রকম সমস্যা হার্টে হতে পারে, তার ভিতরে একটা কিন্তু এই যে হৃদরোগজনিত বুকে ব্যথা, এবং যেটাকে আপনারা মেডিকেল ভাষায় বলছেন অ্যানজাইনা পেক্টোরিস। এটি নিয়ে আমরা একটু আজকে ডিপ আলোচনা বা বিস্তারিত আলোচনায় যাব। প্রথমে বিষয়টি একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন যে হৃদরোগজনিত বুকে ব্যথা বিষয়টা আলাদা আসলে কেমন। ধন্যবাদ আপনাকে। হৃদরোগজনিত যে বুকে ব্যথা, যেটাকে আমরা অ্যানজাইনা পেক্টোরিস বলি, এটা মূলত হার্টের যে মাংসপেশি আছে তার যে রক্ত চলাচল কোনো কারণে যদি অক্সিজেনের সরবরাহ এই মাংসপেশিগুলোতে কমে যায়, তাহলে যে ধরনের সমস্যার সৃষ্টি হয় বা যে ব্যথার সৃষ্টি হয় সেটাকে আমরা অ্যানজাইনা পেক্টোরিস বলি, অথবা হৃদরোগজনিত বুকে ব্যথা। অর্থাৎ হৃদরোগের যে হৃৎপিণ্ডের যে মাংসপেশি আছে, এ যখন নিউট্রিশন পায় না, এর পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই পায় না, মানে রক্তনালীগুলো পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছাতে পারে না ওইসব জায়গায়, তখন এই যে ব্যথার সৃষ্টি হয় সেটাই হচ্ছে হৃদরোগজনিত বুকে ব্যথা অথবা অ্যানজাইনা পেক্টোরিস। এখন আপনি বলতে পারেন যে অক্সিজেন কেন পৌঁছাচ্ছে না ওখানে? এটা একটা সবচেয়ে বড় কথা, যে কেন অক্সিজেন পৌঁছাচ্ছে না, ওখানে রক্তনালী আছে। এর অনেকগুলো কারণ আছে। আমি যদি খুব সাধারণ একটা কারণ বলি, যেটা সবাই সাথে আমরা ইগনোর করি বা ভুলে যাই, সিম্পল রক্ত শূন্যতার কারণে কিন্তু রক্ত পৌঁছাতে না পারে। একটা রোগীর যদি হিমোগ্লোবিন কমে 6-7 হয়ে যায়, তার বুকে ব্যথা হতে পারে, কারণ তার রক্তের পর্যাপ্ত অক্সিজেন বহন করার ক্ষমতা কমে যায়। তার হয়তো রক্তনালীতে কোনো ব্লক নাই, কিছুই নাই, কিন্তু অক্সিজেন যাচ্ছে না যেহেতু তার রক্তে হিমোগ্লোবিন কম। সুতরাং দেখুন, একটা সিম্পল রক্ত শূন্যতা শুরু করে আর অনেক জটিল কারণেও কিন্তু এটা হতে পারে। তবে সবচাইতে জনপ্রিয় বলবো না, সবচাইতে আমরা যে কারণটা নিয়ে সবচেয়ে বেশি জানি সেটা হচ্ছে যে রক্তনালীগুলো রক্ত প্রবাহ করায়, সেই রক্তনালীগুলোর মধ্যে যে কোনো কারণে বাধা সৃষ্টি হয়, ব্লকের কারণে বা সংকুচিত হওয়ার কারণে, তাহলে রক্তটা যাবে না সময় মতো এবং রক্ত অক্সিজেন সরবরাহ কমে যাবে, রোগী বুকে ব্যথা হবে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন ব্লকেট হবে, কেন রক্তনালীগুলোর মধ্যে হঠাৎ করে চাপ সৃষ্টি হবে? এখন সেই প্রশ্ন আসার আগে আমি বলি যে
এই বুকে ব্যথাগুলোর বা অ্যাঞ্জাইনার কয়টা ধরন আছে। একটা হচ্ছে বলা হয় স্থিতিশীল অ্যাঞ্জাইনা। স্থিতিশীল অ্যাঞ্জাইনা মানে রুগী বলে যে স্যার আমি 5 মিনিট হাঁটার পর বা 10 মিনিট হাঁটার পর বুকে ব্যথা হয়, তারপর কিছুক্ষণ বিশ্রাম নেই, ভালো হয়ে যায়। প্রতিবার একই, প্রতিবারই তার 10 মিনিট হাঁটার পরই বুকে ব্যথা শুরু হয়, আবার কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভালো হয়ে যায়। এটা স্টেবল, মানে স্থিতিশীল, এটা বাড়েও না কমেও না, একইভাবে আছে বছর পর বছর। আরেকটা হচ্ছে বলা যায় অস্থিতিশীল বা আনস্টেবল অ্যাঞ্জাইনা বলি। সেটা হচ্ছে যে রোগী বুঝতে পারে না কখন শুরু হবে, এমন হতে পারে তার বিশ্রাম অবস্থাও তার শুরু হয়ে যেতে পারে। এবং আগে হয়তো উনি বলে যে আগে স্যার আমি 10 মিনিট হাঁটতে পারতাম, এখন 5 মিনিট হাঁটতে গেলে ব্যথা শুরু হয়ে যায়। মানে এটা বাড়ছে দিনে দিনে, বা বিশ্রামে শুরু হয়ে যাচ্ছে। আগে আমি বিশ্রাম নিলে ব্যথা কমতো, এখন বিশ্রাম নিলে ব্যথা কমে না। আগে আমার জিহ্বা নিচে একটা ওষুধ আছে, ওটা দিলে কমতো, এখন ওটা দিলেও কমছে না। এটা হচ্ছে অস্থিতিশীল বা আনস্টেবল অ্যাঞ্জাইনা। এটা কিন্তু একটা বিপজ্জনক একটা ইঙ্গিত, এটা থেকে হার্ট অ্যাটাক পর্যন্ত পৌঁছাতে পারে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, সেটা আপনার এই বলে রাখি ফাঁকে, কিছু রোগী আছে আমাদের এখানে যারা বুকে ব্যথা নিয়ে আসে, আমরা তাদের ইতিহাস, তাদের কথা শুনে বুঝি এটা হার্টের বুকে ব্যথা। আমরা অ্যাঞ্জিওগ্রাম করে দেখি, অ্যাঞ্জিওগ্রামে কোনো ব্লক নাই, রোগী খুশি হয়ে চলে যায় বাসায়, কিন্তু তার বুকে ব্যথা থেকেই যাচ্ছে, হাঁটতে গেলে ব্যথা হয়। এই একটা স্পেশাল বিশেষ ধরনের ব্যথা আছে, যেখানে রোগটা মূলত ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে রক্তনালীগুলো একদম মাংসপেশির ভিতরে গিয়ে রক্ত সরবরাহ করে, অক্সিজেন সরবরাহ করে, সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র রক্তনালীগুলোর, যেগুলো মাইক্রোভাস্কুলার বলি আমাদের ভাষায়, সেই লেভেলে গিয়ে অসুখ। উপরে যে বড় রক্তনালীগুলো সেগুলো সব ঝকঝকে পরিষ্কার, এই কারণে ধরা পড়ছে না। হ্যাঁ, একদম ঝকঝকে পরিষ্কার, ভিতরে গিয়ে এটাকে আমরা বলি মাইক্রোভাস্কুলার অ্যাঞ্জাইনা। এবং এটার সংখ্যা খুব বেশি যে কম তা না। আমরা বিশেষ করে মেয়েদের মধ্যে, ইয়াং মেয়েদের মধ্যে এই রোগের পরিমাণ অনেক বেশি। আর এছাড়া তো আমরা আরো অনেক কারণ আছে, এগুলো পরবর্তীতে আলোচনায় আসবো। অনেক ধন্যবাদ প্রফেসর বদিউজ্জামান সুন্দর করে বিষয়টি ব্যাখ্যা করার জন্য। ডক্টর তৌফিক, আমরা যেটা নানান ধরন কিন্তু জানলাম এই অ্যাঞ্জাইনা পেক্টোরিস অথবা বুকে ব্যথার, কিন্তু বুকে ব্যথার তা আরো অনেক রকমের কারণে হতে পারে। যেটা বলছে মানুষ খুব স্বাভাবিকভাবে বলে যে আমার পেটে গ্যাস হয়েছে, সেখান থেকে আমার বুকে ব্যথা হয়েছে। তাহলে যে অ্যাঞ্জাইনা পেক্টোরিসের বুকে ব্যথা আর অন্য কারণে বুকে ব্যথা, এই দুটোর মধ্যে পার্থক্য করবো কি? এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যখন হার্টের ব্যথার কথা বলি, সাধারণ জনগণের একটা ধারণা আছে আমার বুকের বাম পাশে ব্যথা হবে, কিন্তু আসলে অ্যাঞ্জাইনা পেক্টোরিসের ব্যথা বা হার্টের এলাকা কিন্তু অনেক বড়। আমি যদি বলি যে আমার বুকের খাঁচার যে অংশটা, সামনের দিকে, পিছন দিকে, উপর দিকে আমার গলার পর্যন্ত, এবং 2 হাত, মূলত বাম হাত ব্যাপারে আমরা সবাই জানি, কিন্তু বাম হাত ডান হাত দুদিকেই যেতে পারে। তো প্রথমত যেটা লোকজনকে আমরা বোঝানোর চেষ্টা করি, স্যার যেভাবে বলছিলেন, অ্যাঞ্জাইনা পেক্টোরিসের ব্যথাটা পরিশ্রমের সাথে শুরু হবে। আচ্ছা, প্রথমত যখন আমি হাঁটতে যাব, 10 মিনিট হাঁটার পরে আমার বুকে চাপ চাপ লাগবে বা খারাপ লাগবে, আমার বা যে কোনো পরিশ্রমই হতে পারে, এটা বন্ধ করে দিতে হচ্ছে। লোকজন মনে করে যে যখনই খারাপ লাগে গ্যাস, আপনি যেটা বলছেন, তখন সে কি করে, তার বাসায় হলে বা রাস্তায় হলে একটা দোকানে যায়, একটু বিশ্রাম নেয়, একটা গ্যাসের ওষুধ কিনে খায়। এই যে বিশ্রামটা নিল, এই বিশ্রামে কিন্তু অ্যাঞ্জাইনা পেক্টোরিসের ব্যথাটা কমে যায়। তার ধারণা হচ্ছে আমি গ্যাস ওষুধ খেয়েছি দেখে আমার এটা কমে যাচ্ছে। এবং এই ব্যথাটার ধরন আছে, এটা সাধারণত চাপ দেওয়া ব্যথা হয়। এটা অনেকে বলে পিনের মতো খোঁচাচ্ছে, এরকম না। এটা হয় পুরো এলাকা জুড়ে জ্বালা জ্বালা ব্যথা হবে, কিন্তু তার চেয়ে বেশি চেপে ধরার ধরনের ব্যথা হবে, এবং পরিশ্রমে বাড়বে, বিশ্রামে কমবে। এই কয়টা জিনিস যখন মিলে যায়, তখন আমরা বুঝি যে এটা অ্যাঞ্জাইনা হতে পারে। এবং এর সাথে রোগীর কিছু পারিপার্শ্বিক বা রোগীর স্বাস্থ্যগত কিছু সমস্যাও, যে উনি ডায়াবেটিক, উনি উচ্চ রক্তচাপে ভুগছেন, উনি সিগারেট খাচ্ছেন, উনার আগে হৃদরোগের ইতিহাস আছে, এগুলোকে আমরা আরো আমাদের এই চিন্তাধারাকে আরো জোরালো করে যে এটা আসলে অ্যাঞ্জাইনারই ব্যথা, হৃদরোগজনিত যে বুকে ব্যথা, সেটার মধ্যেই পড়ছে। আমরা তাহলে ডক্টর বদিউজ্জামান, এই যে বিষয়গুলো আমরা জানলাম যে এটা অনেকেরই হতে পারে, এবং আপনি বলছেন যে তুলনামূলকভাবে ইয়াংদেরও কিন্তু এখন হচ্ছে, মেয়েদের হচ্ছে। যদি এরকম অনেক মানুষের ভেতরেই হয়, তাহলে আলাদা করে কি কি ঝুঁকি এর জন্য আমরা আইডেন্টিফাই করতে পারছি? আসলে কাদের কোন কোন কাজের সাথে, কোন কোন জীবনচরণের সাথে এর সম্পর্কটা বেশি? অথবা আছে যে কিছু ঝুঁকি আমরা জানি। আসলে সরাসরি যদি আপনি বলেন যে হৃদরোগের কারণ কি, আসলে কারণ তো আমরা জানি না। আমরা জানি যে এই রোগের সাথে কি কি অন্যান্য যে ফ্যাক্টরগুলো জড়িত আছে, যে এগুলো থাকলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বাড়ে, সেগুলো আমরা জানি। তো তার মধ্যে প্রথম হচ্ছে যে আমরা কিছু রোগের কথা জানি, যেগুলো
থাকলে পরে ওনার যেটা ডক্টর প্রফেসর তৌফিক শাহরিয়ার বললেন যে একটা রোগীর যদি বুকে ব্যথা হয়, যে ধরনের বুকে ব্যথা উনি বললেন, আর তার যদি পাশাপাশি সে যদি ব্লাড প্রেশার রোগী হয়, উনি যদি ডায়াবেটিস রোগী হয়, উনি যদি স্মোকার হন, ধূমপায়ী হন, তাহলে ধরেই নিতে হবে এই ব্যথাটা বুকের ব্যথা মানে হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক একইভাবে তো যে ঝুঁকিগুলো আছে যেটা বললাম, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের চর্বির আধিক্য বা কোলেস্ট্রল আধিক্য, যেটা ব্যাড কোলেস্ট্রল বলা, এলডিএল কোলেস্ট্রল আধিক্য, তারপর হচ্ছে ধূমপানের অভ্যাস, স্থূলতা বা ওজন বেশি, আর আরেকটা হচ্ছে যে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক কোনো পরিশ্রম করা না। সারাদিন তার পেশাটি এরকম যে সারাদিন তার বসে থাকতে হয়, সকালে কাজ শুরু করে বসে বসে কাজ শুরু করে রাত 10টা পর্যন্ত, আবার গিয়ে বাসায় শুয়ে পড়ে, সারাদিন কোনো কায়িক পরিশ্রম করার সুযোগ হয় না। এই একটা গ্রুপ আছে। আরেকটা হচ্ছে যে যেটা আমাদের নিয়ন্ত্রণে নাই, এটা আমরা কিছু করতে পারি না, আমাদের একটা বয়স যত বাড়বে ঝুঁকি তত বাড়বে, এখানে আপনার কিছু করার নেই। 2 নম্বর হচ্ছে আপনি পুরুষ হলে আপনার ঝুঁকি বেশি, আপনার মহিলা হলে ঝুঁকি কম। তবে হ্যাঁ, মেনোপজের পর কিন্তু আবার মহিলাদের ঝুঁকি পুরুষদের সমান সমান হয়ে যায়। 3 নম্বর হচ্ছে কিছু জেনেটিক্স, যেটা আপনি বললেন যে জেনেটিক্সের ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু এলাকার লোক বেশি এটা ভুগছে ইদানিং। দুঃখজনক হলেও সত্য যে সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার লোকজনকে একটা আলাদা ঝুঁকির মধ্যে দেখা হচ্ছে হৃদরোগের জন্য। এর কারণটা কি, এটা গবেষণার সাপেক্ষ, এটা একটা বিরাট ঝুঁকির ব্যাপার। আর আরেকটা হচ্ছে যে মানসিক স্ট্রেস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের এই এখনকার হৃদরোগের, যেটা আমাদের প্রতিদিনের জীবনযাত্রা একটা অবিচ্ছেদ্য অংশ। স্ট্রেস বিভিন্ন কারণে স্ট্রেস হতে পারে, সেই স্ট্রেসটা কিন্তু বলা হয় যে স্ট্রেস যত বড় একটা সাইলেন্ট কিলারের মতো, এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা আমাদেরকে ধীরে 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 নষ্ট করে ফেলছে। আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ঘুমের স্বল্পতা। এটা এখন একটা বিরাট একটা সমস্যা এই সোশ্যাল মিডিয়ার যুগে। রাত জেগে জেগে সোশ্যাল মিডিয়া দেখা বা টিভিতে টক শো দেখা, তারপর ঘুমানো, দেরি করে ঘুমানো, দেরি করে ওঠা, এইটা সবচাইতে ক্ষতিকর। বলা হয় যেমন 8 ঘন্টা বা 7 ঘন্টার যে রেঞ্জ, এটা কিন্তু অ্যাচিভ করাই যাচ্ছে না। এবং শুধু না, এই 7 ঘন্টা কিন্তু ঘুমাতে আপনি স্পেসিফিক, আপনি যদি রাত 2টায় ঘুমায়ে 7 ঘন্টা পরে রাত সকাল 9টায় ওঠেন, সেটা কিন্তু হেলদি না। বলা হয় যে প্রতিদিন যদি আপনি সূর্য উদয় দেখতে পারেন, এটা বিজ্ঞানসম্মত যে প্রতিদিন যদি আপনি সূর্য উদয় দেখেন তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। এর মানে হচ্ছে আপনাকে উঠতে হবে সূর্য উদয়ের সময়, তাহলে আপনি সেই হিসাব করে 7 ঘন্টা পেছান, আপনার ঘুমাতে হবে 9টার দিকে, 9টা 10টার দিকে। এখন পৃথিবীতে কে 9টা ঘুমায় বলেন, বিশেষ করে এই যুগে। যে আর্লি টু রাইজ আর্লি টু স্লিপ, যেটা আমরা ছোটবেলায় শিখে এসেছিলাম যে আগে ঘুমাবেন, আগে ঘুম থেকে উঠবেন, এই যে ফর এ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, এই কথাটা আমরা ছোটবেলায় শুনতাম। এটাই সত্যি, এটা চিরন্তন সত্য কথা। আসলে অনেক ধন্যবাদ ডক্টর বদিউজ্জামান। আমরা আসলে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তো এই কথাগুলোই সবার কাছে পৌঁছতে চাই যে আধুনিক জীবনাচরণের মধ্য দিয়ে আমরা যেখানেই পৌঁছাই না কেন, এগুলো কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে নানান ক্ষতির সম্মুখীন করছে, তার মধ্যে হৃদরোগ একটা। আমরা যখন এরকম একটা ঘটনা ঘটবে ডক্টর তৌফিক, যে কারো সন্দেহ হবে যে এটা আমার হৃদরোগজনিত বুকে ব্যথা হচ্ছে, অ্যাঞ্জিনা পেক্টোরিস হচ্ছে, অথবা আরও নানান রকম অসুখের কথা আপনি বললেন, প্রফেসর বদিউজ্জামান কিন্তু বলেছেন একটা টেকনিকের কথা। আমরা হার্ট এক্সামিন করার জন্য তো নানা রকম পরীক্ষা নিরীক্ষা ব্যবহার করি। এই অ্যাঞ্জিনা পেক্টোরিস বা হৃদরোগজনিত বুকে ব্যথার পরীক্ষার সবচেয়ে নির্ভরযোগ্য পথ কি আসলে? প্রথমত আপনাকে মেনে নিতে হবে আপনার হৃদরোগ হতে পারে। এই মেনে নেওয়াটাই সবার সমস্যা। সবাই যখনই একটা সিমটম হয়, সোশ্যাল মিডিয়া বলেন, গুগল বলেন, থেকে হৃদরোগ ছাড়া আর কি হতে পারে সেদিকে খুঁজতে থাকে এবং সেই ওষুধগুলো ব্যবহার করতে থাকে, সময় নষ্ট করে। যদি এমন কিছু হয় যেটা আপনার কন্ট্রোলে নেই, প্রথম কথা হচ্ছে আপনাকে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে হবে। উনি আপনার কথাবার্তা শুনে যদি মনে করেন যে এটা হৃদরোগ হতে পারে, উনি তখন হৃদরোগের জন্য স্পেসিফিক কিছু পরীক্ষা করবেন এবং আনুষঙ্গিক রোগগুলা, পারিপার্শ্বিক যে রোগগুলা হতে পারে বা রক্তের যেসব প্যারামিটার দেখার প্রয়োজন সেগুলো দেখবেন। যেমন আমরা বলি ঠিক আছে বুকে ব্যথা মনে হচ্ছে, ইসিজি সবচেয়ে সহজভাবে লভ্য, ইসিজি করেন। একই সাথে আমরা রোগীদেরকে দেখতে চাই তার উচ্চ রক্তচাপ আছে কিনা, তার রক্তে শর্করা বেশি কিনা, কোলেস্টেরল বেশি কিনা, এগুলো আমরা সাথে সাথে দেখতে চাই। এগুলো যদি সব এইটুক পর্যন্ত যদি নর্মাল থাকে, আমরা হয়তো তাকে লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে বলি এবং তাকে অবজার্ভ করি। এই ব্যাপারটা আমরা পরে আলাপ করছি। কিন্তু এর পরেও যখন সে এসে বলে না আমার ব্যথা কমছে না, তখন আমরা হৃদরোগ নিয়ে আরো একটু অ্যাডভান্স পরীক্ষা করি,
যেমন ইকোকার্ডিওগ্রাফি হতে পারে, স্ট্রেস টেস্ট হতে পারে, ওগুলাতেও যদি দেখা যায় যে সমস্যা নেই, আমরা তাকে মোটামুটি বদি যেমন মাইক্রোভাস্কুলার অ্যাঞ্জাইনার কথা বলছেন, ওই লেভেলের আগ পর্যন্ত আমরা মোটামুটি বলতে পারি না আপনার এই সমস্যাগুলো নেই। তারপরে ব্যথা হতে থাকলে তখন আরও অ্যাডভান্স অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, এমআরআই করা যায়, পারফিউম স্ক্যান করা যায়, এগুলো আমাদের আস্তে আস্তে অ্যাভেলেবেল হচ্ছে, যদিও অনেক দামি, তবে ওই লেভেল পর্যন্ত খুব কম লোকেরই যাওয়ার প্রয়োজন হয়। আচ্ছা, সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আছে এমন টেস্ট বাংলাদেশে যেগুলো আছে সেটা দিয়েই বেশিরভাগ ডায়াগনোসিস হয়ে যায়। রোগী যদি আমাকে তার প্রকৃত সমস্যাটা বর্ণনা করে সুন্দরভাবে, আমি যদি আমার গ্যাপগুলো সেখান থেকে পূরণ করে নিই, 2-4টা পরীক্ষার মাধ্যমেই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। কথা প্রসঙ্গে কিন্তু কারণের ভিতরে ধূমপানের কথাটা এসেছে। আমরা ধূমপান যেটা স্মোকিং সিগারেট অথবা তামাক সেবন যেটা বলি, এটাকে বেশিরভাগ সময় কিন্তু আমরা লাং ডিজিজের সাথে বিবেচনা করি। আমার হার্ট ফুসফুসের ক্যান্সার হতে পারে বা অন্য কিছু হতে পারে, এটার সাথেই ধূমপানকে সবসময় জেনে এসেছি। হার্টের সাথে ফুসফুসের যে সম্পর্ক, সরি হার্টের সাথে যে ধূমপানের একটা সম্পর্ক আছে, এই বিষয়টা কিন্তু খুব কমন না। এটা কিভাবে আসলে ধূমপান এমন একটা জিনিস, এটা তো ফুসফুসের ক্ষতি করে, যেহেতু ধোঁয়াটা সরাসরি ফুসফুসে যাচ্ছে, তো সবাই ভাবে যে ফুসফুসের ক্ষতি করে, নিঃসন্দেহে ফুসফুসের ক্ষতি করে, করার সন্দেহ নেই। কিন্তু এই ধূমপানের থেকে যে কেমিক্যালটা রক্তে ঢুকে যায়, সেটাই গিয়ে আসলে মূলত হার্টের ক্ষতি কিভাবে করে। কয়েকটা উপায় আছে। যে এই ধূমপান, আমি বলেছি আপনাকে, আমার অফলাইনে আপনার সাথে কথা হয়েছিল কিছু ব্যাপারে, যে রক্তের ধমনীর যে আবরণটা আছে, যে আবরণটা ধমনীটাকে সুরক্ষিত রাখে সব ধরনের অসুখ থেকে, সেই আবরণটাকে ক্ষতিগ্রস্ত করে। সে আবরণ যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন সেখানে ভিতরে চর্বি জমা শুরু হয়, বিভিন্ন ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি হয়, হৃদরোগের রক্তনালীর অসুখ শুরু হয়। 1 2 নম্বর হচ্ছে ধূমপান হয়তো রক্তনালীটাকে কোনো ক্ষতি করলো না, কারণ রক্তনালীকে শুরু করে দেয়, স্পাজম, যেটাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলি ভ্যাসোস্পাজম, রক্তনালীকে শুরু করে দেয়। দেখা গেল ব্লক নেই, কিন্তু ধূমপানের কারণে একটা বিশেষ সময় রক্তনালীটা স্পাজম হয়ে গেল, রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, কমে গেল, পেশেন্টের বুকে ব্যথা হলো, যেটা হওয়ার কথা ছিল না সে ধূমপান না করলে, কারণ কোনো ব্লক নেই। ঠিক আছে। আর ধূমপানের সাথে যদি আপনার ফুসফুসের ক্ষতি হয়, তাহলে ফুসফুসের ক্ষতি হলে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাবে। অক্সিজেনের মাত্রা কমে গেলে ইনডাইরেক্টলি সেটাও আপনার অ্যানজাইনার কারণ সৃষ্টি করবে। সুতরাং ধূমপান যে ক্ষতি করে, শুধু এটার ব্যাপারে এটা একবার প্রমাণিত সত্য, এই ব্যাপারে আর কোনো দ্বিমত নেই আর কি। এটার সাথে বোধহয় যদিও বাংলাদেশের তুলনামূলকভাবে কম, কিন্তু একেবারে উপেক্ষণীয় নয়, সেটি হচ্ছে অ্যালকোহল কনজাম্পশন, যেটা মদ্যপান, যেটা এরও কিন্তু একটা বড় রকমের ক্ষতিকর দিক আছে। সেটি একটু যদি ব্যাখ্যা করেন। অ্যালকোহলের ব্যাপারে একটা মিথ ছিল, একটা মিথ বা একটা প্রচলিত ছিল, যে এটা খুব বেশি দিন প্রচলিত ছিল, যে বেশি অ্যালকোহল পান করলে ক্ষতি হয়, কিন্তু মাত্রার মধ্যে খেলে কোনো ক্ষতি হয় না। এবং রেড ওয়াইন ভালো, ভালো হয়তো। এই রিসেন্ট যে স্টাডিজগুলো এসছে, রিসেন্ট যে গবেষণাপত্র যেগুলো এসছে, তারা একদম সম্পূর্ণভাবে অ্যালকোহলকে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে যেটা বলা হতো যে ফ্রেঞ্চ রেড ওয়াইন স্বাস্থ্যের জন্য উপকারী, সেটা ভুল প্রমাণিত হয়েছে। সুতরাং কোনো অজুহাতেই কোনোভাবেই অ্যালকোহলের ক্ষতি, অ্যালকোহল একই পর্যায়ে যেভাবে করে আপনার ধূমপান ক্ষতি করে, অ্যালকোহল আপনার শরীরের ভিতরে চর্বির আধিক্য জমায়, একটা বিশেষ খারাপ ধরনের চর্বি শরীরে বেড়ে যায়। ঠিক আছে। আর অ্যালকোহল একইভাবে গিয়ে মানে রক্তের ভিতরে মিশে গিয়ে আপনার এন্ডোথেলিয়াম, যেটা রক্তের ধমনীর যে আবরণ, সেই আবরণটাকে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং আগের যে একটা মিথ বা একটা বলা হতো যে রেড ওয়াইন খাওয়া যেতে পারে বা অল্প মাত্রায় খেলে, এগুলো আজকাল ভুল প্রমাণিত হয়েছে। এবং এটা আমাদের না, এটা ওয়েস্টার্ন মিডিয়াতে, ওয়েস্টার্ন গবেষণাতেই প্রমাণিত হয়েছে অ্যালকোহল পুরো মাত্রায় ওরা বলছে যে নট এ সিঙ্গেল ড্রপ, নট এ সিঙ্গেল ড্রপ, এক্স্যাক্টলি এই কথাই বলা হয়েছে, নট এ সিঙ্গেল ড্রপ। সেটাই। অনেক ধন্যবাদ ডক্টর বদিউজ্জামান। ডক্টর তৌফিক, যখন এরকম একটা ডায়াগনোসিস হয়ে গেল, তখন তো নিশ্চয়ই চিকিৎসার প্রসঙ্গ আসে, যে এটি যেমন হার্ট অ্যাটাক হয়েছে কারো, তিনি রিকভার করছেন, তখন একরকমের চিকিৎসা, এখানে হয়তো হয়নি তার, কিন্তু তার একটা ঝুঁকি আছে। এই অ্যানজাইনা পেক্টোরিসের আসলে চিকিৎসার ব্যবস্থাপনাটা কি? চিকিৎসা শুরু হয় প্রথমে, যদি বলি, চিকিৎসকের সাথে রোগীর আত্মবিশ্বাসের মিলতে হবে। আমি রোগীকে যে বলছি আপনার অ্যানজাইনা পেক্টোরিস, আপনার এই রোগটা, এটা তাকে যদি আমি বুঝাতে ব্যর্থ হই, আমার কোনো চিকিৎসাই সে গ্রহণ করবে না। এবং আমরা যেভাবে বললাম, প্রথমে যখন আমরা বুঝতে পারি যে তার এটা হার্টেরই ব্যথা, আমরা তাকে প্রথমে লাইফস্টাইল মডিফিকেশন বলা হয়, জীবন আচরণের পরিবর্তন
আনতে বলি, যে এই ভালো ভালো কথাগুলো এতক্ষণ বলা হলো, যে আপনি প্রতিদিন কায়িক পরিশ্রম করবেন, একটানা 30 মিনিট হাঁটবেন, 30 মিনিটে 2-2.5 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে, অথবা সপ্তাহে বলা হয় 30 মিনিট করে 5 দিন 150 মিনিটের 150, মতো। অথবা 3 দিনে 150 আপনি করতে পারেন যদি আপনি খুবই ব্যস্ত থাকেন। এরপরে বিশ্রাম, পরিশ্রম, বিশ্রাম, আপনাকে একটানা 7 ঘন্টা ঘুমাতে হবে। এরপরে আছে খাদ্যাভ্যাস, কি খাবেন না, প্রাণীজ চর্বি পরিহার করতে হবে, রিফাইন্ড সুগার, চিনি, মিষ্টি পরিহার করতে হবে, ড্রিঙ্ক যেগুলো এনার্জি ড্রিঙ্ক ওগুলো পরিহার করতে হবে। কি খাবেন, আপনাকে শাকসবজি বেশি খেতে হবে, ফলমূল বেশি খেতে হবে, খাওয়ার মধ্যে প্রাণীজ চর্বি কমিয়ে আনতে হবে। এই উপদেশগুলো আমরা তাদেরকে দিই। এবং যদি তারা তাদের জীবন আচরণে পরিবর্তন আনতে পারে, এবং দেখা যায় আগে হয়তো স্যার যেভাবে বলছেন 10 স্থিতিশীল অ্যাঞ্জাইনা, 10 মিনিট হাঁটলে ব্যথা হতো, শেষে বলছেন আমি এই জিনিসগুলো পরিবর্তন করার পরে আমি এখন একটু বেশি হাঁটতে পারছি, তখন আমরা এর মধ্যেই থাকি। এরপরে যদি দেখি না খুব একটা উন্নতি হচ্ছে না, তখন আমরা হয়তো তাকে কিছু ওষুধ প্রেসক্রাইব করি, সাধারণ কিছু ওষুধ যেগুলো খুব বেশি দামি না, এবং এগুলো সে ট্রাই করে। এগুলো দিয়ে যদি সে ভালো থাকে তাহলে এগুলোই চলতে থাকে, এবং দেখা যায় নিয়ম জীবন আচরণের পরিবর্তন এবং সাধারণ কিছু ওষুধ খেলে লোকজন অনেক 10-15 বছর পর্যন্ত তার এই ব্যথা ফেরত আসে না। আচ্ছা। এবং একই সাথে তার অন্যান্য যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে যদি থেকে থাকে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলো কন্ট্রোল করতে হবে, ধূমপান ছাড়তে হবে, মদ্যপান ছাড়তে হবে, সাধারণ এইসব কিছু নিয়ম দিয়ে আসলে আমরা চিকিৎসা শুরু করি। ধন্যবাদ ডক্টর তৌফিক। আমরা প্রায় শেষের দিকে। ডক্টর বদিউজ্জামান, আপনাকে যদি আমরা পুরো আলোচনার প্রেক্ষিতে আমাদের সাধারণ মানুষ যারা আজকে প্রোগ্রামটা দেখছেন আমাদের টেলিভিশনের সামনে, তাদের জন্য যদি আমরা একটা বার্তা দিতে চাই যে বুকে ব্যথা হৃদরোগজনিত হোক অথবা অ্যাঞ্জিনা পেক্টোরিস, অন্য হৃদরোগজনিত যেসব অসুবিধা আমাদের সম্মুখীন হই আমরা, এগুলোর থেকে বেঁচে থাকার জন্য আমরা কি কি জিনিস মেনে চলবো, এবং যদি কখনো সমস্যা হয় তখন কিভাবে এটা মোকাবেলার জন্য আমরা কিভাবে এগিয়ে যাব, একটা সামগ্রিক সামারি যদি একটু করেন। এটা দুটো ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে যাদের কোনো হৃদরোগ নেই তাদের যাতে না হয় সেটা একটা ব্যবস্থা নেওয়া যেতে পারে। আর যাদের অলরেডি হৃদরোগ চিহ্নিত হয়ে গেছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কি করা যেতে পারে। যাদের হয়নি, এখনো কোনো হৃদরোগ নেই, তারা কি করবেন? যাদের এই প্রশ্নটা কিন্তু রোগীরাও করে, স্যার আমি কি খাবো বা কি করলে আমার হৃদরোগ হবে না। উত্তর হচ্ছে যে প্রথমে আপনি দেখুন যে আপনার ঝুঁকি আছে কিনা, ঝুঁকিগুলো আছে কিনা। প্রথম ঝুঁকি হচ্ছে যে বললাম আপনার রক্তচাপ আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, আপনি ধূমপান করেন কিনা, আপনার রক্তের চর্বির পরিমাণ কেমন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, পরিবারের। এটা এখন কিন্তু উঠে আসছে অলমোস্ট 1 নম্বরে, জেনেটিক ফ্যাক্টর। মানে আপনার বাবা মা, আপনার ভাই বোন, বা আপনার প্রথম সারির যে আমরা বলি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা প্রথম সারির যে আত্মীয় স্বজনের মধ্যে হৃদরোগের আছে কিনা। আমরা এমন রোগী পাই যাদের দেখা যায় যে ফ্যামিলির অনেকেই হার্টের অসুখ আছে, কিন্তু সে এখন আক্রান্ত হয়নি। তাকে সাবধান হতে হবে অতিরিক্ত বেশি, যে আমার তো ফ্যামিলিতেই হার্টের অসুখ আছে, সুতরাং আমাকে আরও সাবধান হতে হবে। সুতরাং সে আগে তার হওয়ার আগেই সে অভ্যাস করবে, যেগুলো ডক্টর তৌফিক বললেন, খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম করা, ওজনকে নিয়ন্ত্রণে রাখা এবং ধূমপান না করা, এগুলো প্রথম চালু করবে অসুখ হওয়ার আগেই। অপেক্ষা করবে না যে আমার আগে অসুখ হোক তারপর আমি এগুলো করবো, এই অপেক্ষা সে না করে। আর যার হয়ে গেছে একবার, সে অবশ্যই তো নিশ্চয়ই ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন, ডাক্তার তাকে পরামর্শ দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন এবং নিয়ম কারণ মেনে চলতে বলছেন। সবচাইতে যেটা সমস্যা হয়, দুটো সমস্যা। একটা হচ্ছে যে রোগীরা আসেন ঠিকই ডাক্তারের কাছে পরামর্শ নেন, কিন্তু মেনে চলেন না। সেটা হচ্ছে জীবনধারার যে পরিবর্তনগুলি বলা হয় ডাক্তার বলেন, সেগুলো করেন না। নিয়মিত হাঁটাহাঁটি করা, খাদ্যাভ্যাস পরিবর্তন করা, এবং সবচাইতে দুঃখজনক হচ্ছে ধূমপান বন্ধ করতে বলা। এটা রোগীরা মানতে চান না, বা বলেন ঠিকই কিন্তু বাসায় গিয়ে উনি ঠিকই ধূমপান করেন। তো এগুলো যে মেনে চলেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে ওষুধগুলি দেওয়া হচ্ছে এবং যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে পরামর্শগুলো যে মেনে চলেন, বেশিরভাগ পিআর ও প্রতীক জটিলতার প্রভাব ফেলবে না নির্বাচনের দাবি ইসির। ভোট হলেই পরিস্থিতি উন্নতির আশা বিএনপির। তারা যাদের হয়েছে তাদের সাথে কথা বলেন, তাহলে জানতে পাবেন কষ্টটুকু কতটুকু, ওরা নিজেরাই সাবধান হয়ে যাবেন। তবে আমি একটা বাণী শুধু বলতে চাই, যাদের পরিবারে বাবা মা, মামা, খালা, ফুফু এবং চাচা, এরা তো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, এদের মধ্যে অল্প বয়সে হৃদরোগ হওয়ার ইতিহাস আছে। আপনি বলতে পারেন অল্প বয়স বলতে কি বোঝান। ছেলেদের ক্ষেত্রে যদি 55 বছরের নিচে
হার্ট অ্যাটাক হয়, এটাকে বলা হয় পজিটিভ। আর মহিলাদের ক্ষেত্রে বলা হয় 65 নিচে। এটা হচ্ছে ওয়েস্টার্ন হিসাব। আমি আমাদের দেশের জন্য আরো 5 বছর কমিয়ে দেব। যেমন আমি বলবো যে ছেলেদের ক্ষেত্রে যদি 50-এর নিচে হয় আর মহিলাদের ক্ষেত্রে যদি 60-এর নিচে তার আত্মীয়-স্বজন কারো হার্টের অসুখ হয়ে থাকে, তাহলে মনে করবেন যে আপনিও ঝুঁকিতে আছেন। আপনাকে একদম শৈশব থেকে প্লিজ এটাকে মনে রাখবেন, শৈশব থেকে তার বাবা মার দায়িত্ব শিশুটাকে করা, মানে স্বাস্থ্যগতভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাড়িয়ে তোলা। আপনি শিশু অবস্থায় তাকে বার্গার খাওয়াবেন, খাওয়াবেন, ও তারপর হঠাৎ করে তাকে বলবেন তুমি কিছু খেও না বাবা, এটা সম্ভব না। সুতরাং একদম শিশুর সময় থেকে বাবা মার দায়িত্ব তার শিশুকে একদম স্বাস্থ্যসম্মত হিসাবে বাড়িয়ে তোলা। তাকে তার হাতে ল্যাপটপ এবং স্মার্টফোন না ধরিয়ে দিয়ে একটা ব্যাট এবং বল ধরিয়ে দেন যে আপনি তুমি খেলো, ঘরের মধ্যেই খেলো, কিন্তু নট স্মার্টফোন, নট ট্যাবলেট। অনেক ধন্যবাদ ডক্টর বদিউজ্জামান, ডক্টর তৌফিক। আমরা খুবই চমৎকার একটা আলোচনা শুনলাম এবং শেষের দিকে যে কথাগুলো বললেন আশা করি আমাদের যারা দর্শক তাদের পরিবার এবং নিজের জীবনে তারা কাজে লাগাবেন। দুজনকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা কথা বলছিলাম হৃদরোগজনিত বুকে ব্যথা, যেটাকে ডাক্তারি ভাষায় অ্যানজাইনা পেক্টোরিস বলা হয়। কথা প্রসঙ্গে অনেক কিছু উঠে আসলো এবং শেষের দিকে ডক্টর বদিউজ্জামান যেটা বললেন যে আমাদের নিজেদের পরিবারে এবং নিজেদের ব্যক্তিগত জীবনে আমাদের কিন্তু একটি স্বাস্থ্যসম্মত জীবন আচরণটি মেনে চলতে হবে। আমরা হৃদরোগ হওয়ার জন্য অপেক্ষা করব না, কারণ একবার যদি হৃদরোগ শুরু হয় সেটি কিন্তু প্রতিরোধ করা এবং সেখান থেকে ফেরত আসা সবচেয়ে কঠিন। যাতে এই অসুখে আমরা না পড়ি সেই দিকে আমরা মনোযোগ দেব এবং সেই অনুযায়ী আমরা জীবনযাপন করব, সেই আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষা প্রতিদিন।